সত্তরের দশকে বল পায়ে ময়দান কাঁপানো সেই পরিচিত দৌড় এখন দেখা যাচ্ছে সপ্তগ্রামের অলিতে গলিতে। তিনি বিদেশ বসু, তবে এবার তিনি তৃণমূলের প্রার্থী। সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যেমন সমস্যার কথা নোট করছেন, তেমনি তার লক্ষ্য আগামীর তারকা খেলোয়াড় তৈরি করা। প্রচারের ফাঁকে কখনো ফুটবল তো কখনো ক্রিকেটের ব্যাটে দেখা যাচ্ছে তাকে। এই মুহূর্তে বিদেশ রঞ্জন বোস, যিনি সপ্তগ্রামের এবারে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি একসময় মাঠ কাঁপিয়েছেন। তিনি স্বনামধন্য ফুটবলার হিসেবে ভারতবর্ষের হয়ে নজির সৃষ্টি করেছেন। সরাসরি তার সাথে কথা বলে নেব কেটিভি বাংলার পক্ষ থেকে। দাদা, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। দাদা, ফুটবলের যে জায়গা, সেই মাঠ ছেড়ে সরাসরি রাজনীতির ময়দান, কি মনে করছেন লড়াই কতটা কঠিন হবে? ফুটবল একটা ব্যক্তিগত ট্যালেন্টকে বার করা, ফুটবল মানুষকে আনন্দ দেওয়া এবং নিজে আনন্দ পাওয়া। ফুটবল খেলে সবকিছুই আমার ভাগ্যে ছিল এবং পেয়েছি। মানুষের যে ভালোবাসা পেয়েছি ফুটবল খেলে, এক অজ পাড়াগাঁয়ে মানুষ হয়ে আমি ভাবিনি যে আমি এত ভালোবাসা পাবো মানুষের কাছে। আর আমি খুব ভালোবাসা কামাবো। আমার জীবনে কিচ্ছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই। এই যে ফুটবলে দেখা গেছে মাথা নিচু করে গোল করতে মানে তড়িতের গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখন মাথা উঁচু করে রাজনীতির মঞ্চে, এই প্রেরণা এলো কোথা থেকে? এটা রিপোর্টারদের আমি বলেছিলাম যে আপনারাই তো লেখেন মাথা নিচু করে দৌড়চ্ছে, অনেক দর্শকও ভাবতো, কিন্তু রিপোর্টাররা যখন এসব বলতেন তখন আমি তো তাদেরকে পরে পেতাম না। তাহলে বোঝাতাম যে বলটা ধরতে গেলে, বলটা নিয়ে দৌড়তে গেলে আমার পায়ে কোন পজিশনে রাখবো বলটা, এবং ডিফেন্সকে যাকে বিট করব তাকে কিভাবে বিট করব, সেটা দেখতে গেলে নিচের দিকেই তাকাতে হয়, উপরে দেখলে হয় না। হ্যাঁ, লাইনের কাছে গিয়ে, গোল লাইনের কাছে গিয়ে যখন বলটা সেন্টার করব, তখন যদি আমি দেখতে পেতাম যে আমার খেলোয়াড়রা কোথায় আছে, হাবিবদা, আকবর, আমাদের জেভিয়ার পায়াস, শ্যাম থাপা, তারা কোথায় আছে, মানুষ কোথায় আছে, তাহলে আমি সেটা যদি তাদের দেখে সেন্টার করতে পারতাম, তাহলে প্রদীপদা বলেছিলেন সেটা যদি তুই পারতি তাহলে তুই বাইরের দেশে খেলতি। সেটা অবশ্য আমার কাছে হাস্যাস্পদ মনে হয়েছে, যে এটা হাসির ব্যাপার, কিন্তু প্রদীপদা সেটা স্বীকার করেছিলেন যে স্পিডে তুই অপারেট করিস, সেই স্পিডটাকে তুই যদি লাইনের কাছে গিয়ে সেটা দেখা সম্ভব হয় না। বলটাকে দেখে তুই মানুষকে দেখে সেন্টার করবি, সেটা হয় না। সেই জন্যই অনেক সময় বলটা তোর পা থেকে বাইরে চলে যাবে বা সেন্টারটা বাইরে যায়। আমি রিপোর্টারদের তখন বললাম যে দেখুন, আপনারা যেন বলেন, তখন হয়তো দিদি কোনো সময় ভেবেছিলেন যে ঠিক আছে, তোমরা তো বিদেশকে এভাবে বলছো মাথা নিচু করে খেলে, এবার আমি বিদেশকে এমন একটা মাঠে আনবো। আমি দিদির ভাবনাটার কথা বলছি, যে সেই মাঠে বিদেশ মাথা উঁচু করে খেলবে। আমি ওই মাঠে যেমন ভালোবাসা পেয়েছি, এই মাঠেও দিদি যে আমাকে বিশ্বাস করে পাঠিয়েছেন, সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করব। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে, মানুষকে ভালোবেসে আমি আবার নতুন করে এই মাঠের ভালোবাসাও পেতে চাই। চট্টগ্রাম বিধানসভায় বাড়ি বাড়ি ঘুরছেন, এলাকায় ঘুরছেন, কি সমস্যা উঠে আসতে দেখছেন? সেটা এখনো আমাদের শুরু হয়নি। আমাদের সমস্ত কিছু কিছু জায়গায় আমরা গেছি, কয়েকটা জায়গায়। এরপরে একদম আমরা গ্রাসরুট লেভেলে নেমে আমরা সমস্ত এই প্রোগ্রামগুলো করবো। বাড়িতে, তাদের বাড়িতে যাব, দিদির কি পরিষেবা তারা পেয়েছে সেটা জিজ্ঞেস করবো, না পেয়ে থাকলে কোথায় আটকাচ্ছে সেটা জেনে নিয়ে আমরা এখানে এসডিও বিডিও অফিসে যোগাযোগ করব। তারপর তাদের এলাকায় কি কি নেই, মানে কি প্রবলেম, নর্দমা ডুবে যাচ্ছে কিনা, তাদের বাড়ির সামনে একটা বড় রাস্তার মোড়ে লাইট আছে কিনা, গার্ডওয়াল আছে কিনা, সব রকম আমরা খোঁজ করবো। এবং যাদের বাড়ি সত্যি যে বাঁশের বেড়া দিয়ে, বাঁশ দিয়ে যে বাতা তৈরি করে, সেইভাবে তাদের বাড়ির
দেয়াল তৈরি, ওপরে ত্রিপল বা মাটির বাড়ি, ওপরে টালি, সব এগুলো আমরা নোট করব। কারণ দিদি বলেছেন যে এই 2026-এর পরে দিদির অঙ্গীকার আছে যে কারো কাঁচা বাড়ি থাকবে না, মানে সবাইকে পাকা বাড়ি দেবে। এই দিদির অনুপ্রেরণায় কি রাজনীতিতে আসা? আর দিদি যখন নামটা অ্যানাউন্স করেন, আমরা দিদির কাজ করেছি ওই স্পোর্টস এর ব্যাপারে অনেক জায়গায় আমরা গেছি। একটা হাসির কথা বলি, বাঁকুড়ায় গেছি। ওখানে আমাদের স্পোর্টস এর বিভিন্ন ডিপার্টমেন্টে উনি নিয়ে ভলিবলের খেলোয়াড়, অ্যাথলেট সোমা বিশ্বাস যেত, ফুটবলার তো আমরা থাকতামই, দাবার যেত, সব সব মিলে আমরা সব যেতাম দিদির সঙ্গে, 10-15 জন। তারপরে বাঁকুড়ায় গেছি, বাঁকুড়ায় গিয়ে আমাদের 5,000 ছেলে ফুটবল খেলেছে, 5,000। তাদের মধ্যে একটা ছেলে বেস্ট প্লেয়ার হয়েছে। দিদি তাকে মোটর সাইকেল দেবে, পুলিশ মোটর সাইকেলটা ঠেলে নিয়ে আসছে, চাবি পুলিশের হাতে, দিদির হাতে দেবে, দিদির হাতে দিয়েছে। দেওয়ার পর হঠাৎ দিদি বলছেন, বিদেশ এদিকে এসো। আমি তো অবাক, কেন বলে এসো তুমি। আমি গেলাম, এই চাবিটা ওর হাতে দাও। দিদি ও তো 3 রাত ঘুমোয়নি, আপনার হাত থেকে চাবি নেবে বলে মোটর সাইকেলে। ওর কত আশা না, ফুটবলার খেলোয়াড়কে দেবে, আর তুমি পেলের সঙ্গে খেলেছো, অতএব তুমি দেবে ওই চাবিটা। আমি অবাক হয়ে গেলাম যে দিদির কি চিন্তা। 1911 সালে দিদি প্রথম যখন এলেন, মোহনবাগান আমাকে তখন সম্বর্ধনা দিল সব ক্যাপ্টেনদের। আমি 85-এ ক্যাপ্টেন ছিলাম, দিদি আমাদের সম্বর্ধনা দিয়েছিল। টুটু বোস ছিল, মান্নাদা ছিল, সেই ছবি আমার কাছে আছে। দিদি বলছে, বিদেশ তুমি এখন কি করো? দিদি আমি রিটায়ার করিনি এখনো, আমার 2-3 বছর বাকি আছে, তারপরে রিটায়ার। ঠিক আছে। তখন জেনে নিলেন যে আমি কবে রিটায়ার করবো। মানে এই কালোবাজারি, মাটি মাফিয়া, কয়লা মাফিয়া, বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত। কি মনে করছেন দমন করতে পারবেন? আমি এইসব কিছু জানি না, এখনো কিচ্ছু শুনিনি। আমি এখন একটাই আমার মাথায় চিন্তা যে দিদির সম্মান কি করে রাখবো, এটাই আমার এখন চিন্তা। তারপরে কে কি করছে না করছে সেটা পরের কথা। সেটা আমার আগে দল, আমি দল দেখবো, আমার দলের কর্মীদের দেখবো, মানুষকে দেখবো। আমাকে দিদি মানুষের জন্য পাঠিয়েছেন। এখানকার 2,51,000, যদি ভুল না করে থাকি, 51,000 মানুষ, এবং এখানে 256টা বুথ আছে। আমার সমস্ত জায়গায় আমি টাচ রাখবো এবং তাদের কাছ থেকে সব খবর নেবো আর তাদের পাশে থাকার চেষ্টা করবো। বিজয়ী এমএলএর সাথে কথা হয়েছে? হ্যাঁ, তার কাছে গেছি, ফিশ ফ্রাই খেয়েছি, চা খেয়েছি। আমাকে ভীষণ ভালোবাসেন, খেলাধুলার জন্য আমাকে ফুটবলার হিসেবে খুব ভালোবাসেন। বিধানসভাতেও অনেকবার কথা হয়েছে এবং উনি বলেছেন যে বিদেশ তুমি আমায় বলবে, তুমি বললেই আমি যেখানে যেতে বলবে আমি যাবো। তা আমিও সেটা প্ল্যান করে রেখেছি যে তোমাদের কাছে আবার যাবো, কবে সে আসতে পারে। তৃণমূল কর্মী সমর্থকদের সমর্থন পাচ্ছে? একদম পুরো আমাদের সমস্ত আমাদের বোধহয় ম্যাক্সিমাম পঞ্চায়েত হয়ে গেছে। আজকে একটা 16 নম্বর ওয়ার্ড আছে, মোটামুটি আমাদের 22টা ওয়ার্ডও প্রায় কমপ্লিট হয়ে আসছে, এবং আমাদের এটা শেষ হয়ে গেলে তখন আমরা বাড়ি বাড়ি শুরু করব। এই যে বিরোধীরা বারবার বলছে যে এখানে প্রতিপক্ষ যে বিজেপি বিরোধীরা, সে বলছে আমি এখানকার ভূমিপুত্র, আর যিনি তৃণমূলে দাঁড়িয়েছেন তিনি ভূমিপুত্র নয়, এটাকে একটা অ্যাডভান্টেজ থাকে। সেটা কি বললাম আমি, যে ভূমিপুত্র কাকে বলে? ওখানে বাড়ি এখানে বাড়ি তো। আর এখান থেকে যে লাইফ তৈরি করেছে, যে আজ বিদেশ কোর্স হয়েছে, সেটাও জানে না। ও তো বাচ্চা ছেলে, আমি রাজনীতির বাচ্চা বলবো না, আমার কাছে বাচ্চা ছেলে। ও হয়তো জানে না যে 1970 সাল থেকে আমি 1969 সাল থেকে আমি এখানে শাহগঞ্জে আমি চুচুড়া লিগ খেলি। ও জানে না যে কবে বটগাছ ভেঙেছে, বটগাছের ডালটা 1973 সালে। হুগলি জেলার হয়ে গোলও তো করেছিলেন। হ্যাঁ, হুগলি জেলার হয়ে আমি লোকো স্টেডিয়াম, আসানসোল লোকো স্টেডিয়ামে সেই ফাইনালটা হয়েছিল, 20,000 লোক এসেছিল খেলা দেখতে। আমাদের প্রদীপ দত্ত খেলোয়াড় ছিল, তার কাকা অমল দত্ত তখন খুব নাম করা
পুলিশের অফিসার, তিনি এসপি ছিলেন, উনিও খেলা দেখতে এসেছিলেন, ওনার হাত থেকে প্রাইজটা নিয়েছিলাম। তা আমি যদি 70 সালে বর্ধমানের ছেলে হয়ে হুগলির হয়ে খেলেছি, তাহলে ভূমিপুত্র কে? আমি না ও। ও ভূমিপুত্র কিনা ভাবুক, কারণ কি 5 বছর আগে কোথায় ছিল? ও 5 বছর আজ মানুষের কাছে গেছে, এখন যাচ্ছে ভোটের আগে, কীর্তন হচ্ছে, যেখানে সেখানে যাচ্ছে, আশ্রমে যাচ্ছে। এগুলো করে ধর্মকে নাড়া দিয়ে কিছু হয় না। ধর্মকে আমরা সম্মান করি। ধর্ম আমাদের সহিষ্ণুতা শিখিয়েছে, আমাদের আমাদের উগ্রতা শেখায়। ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু ওকে ভাবতে হবে যে 5 বছর আগে ও কোথায় ছিল, সেটা কি ও মানুষকে বোঝাতে পারবে? আমরা কি বোঝাবো যে উনি কোথায় ছিলেন? আমি ওনাকে রাজনীতির ইয়েতে আমি ঝগড়াও করতে আসিনি, আমি শুধু বোঝাতে এসেছি যে ও যদি ওই রকম বলে উনি হেরে যাবেন। এখনই আমার এই এলাকার মানুষ তাদের নিজেদের মতো করে গ্রহণ করে নিয়েছে। ও কথাটা আলাদা, অন্য কিছু ভাবুক, অন্য কিছু বলুক, নাহলে নিজেই ছোট হয়ে যায়। এই যে 2026-এর নির্বাচন, আপনি চট্টগ্রামের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কি হাতিয়ার নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? একটাই হাতিয়ার, যে মানুষের পাশে থাকবো, তাদের অভাব, অভিযোগ, সুবিধা, তাদের পাশে থাকলেই তো তারা আমাকে বলতে পারবে। আজকে তাদের এলাকার যে সভাপতি, এলাকার যে বুথ সভাপতি বা মেম্বার, তাদেরকে জানাচ্ছে, তাদের জানিয়ে হচ্ছে না, তখন তারা আমার কাছে আসবে। আমি তখন তাদের কাছে কথা বলি যে কেন হচ্ছে না, এটা বলো, কোথায় যেতে হবে, কি করতে হবে। মানুষ এটাই চায়। সবচেয়ে প্রবলেম হচ্ছে হসপিটাল এবং থানা। আমি যা বুঝে গেছি, মানুষ চায় তাদের যদি প্রবলেম হয়, আমরা তাদের পাশে দাঁড়িয়ে, আমি তাদের পাশে দাঁড়িয়ে এই প্রবলেমগুলো সলভ করি, এবং আমি সেটা করব। মুখ্যমন্ত্রী 100টা প্রকল্প তো আছে তার মধ্যে। হ্যাঁ, 97টা প্রকল্প, 100টা হয়ে গেছে already। এবং এই 100টা প্রকল্প সবাই জানে মানুষ। আমি নতুন করে কোথায় বক্তৃতাতে বলি না, আমি শুধু বলি যে আজকে মা বোনেদের যে সম্মান দিদি দিয়েছে, স্বামী আগে এত স্বামী স্ত্রী হিসেবে ছিলেন, স্বামী কিন্তু সেই সম্মান দেয়নি। উনি উনি কিন্তু অজান্তে, উনি অসম্মান করছেন না, কিন্তু অজান্তে অসম্মান হয়ে যাচ্ছে। যখন অফিস যাওয়ার সময় বা বাড়িতে আসার সময় 100 টাকা চেয়েছেন স্বামীর কাছে, স্বামী বলল আমি অফিস থেকে এসে তোমায় দেবো, তারপরে হয়তো ভুলে গেছে। কিন্তু ওই কথাটা কিন্তু দিদি শুনেছেন যে আমার মা বোনেরা এইভাবেই হ্যাকেল হয়। অতএব তাদেরকে সম্মান রাখতে গেলে আমি লক্ষ্মীর ভান্ডার চালু করব। এবং সবচেয়ে বড় কথা, আপনি ভাবুন, স্বাস্থ্য সাথী দুটো ফ্যামিলিকে জড়িয়ে দিয়েছে। এটা ভাবতে পারবে বিজেপির নেতারা? ভাবতে পারবে না? আয়ুষ্মান, আয়ুষ্মানে কি টিভি থাকলে পাবে না, মোটরসাইকেল থাকলে পাবে না? তাহলে এটার সঙ্গে স্বাস্থ্য সাথী এক হলো? এগুলো মানুষ বুঝে না, অনেক সময় বোঝে না। তারা, যারা এই যে বিজেপির নেতারা এসে বোঝাবে, এবং এটাও জানে না যে আজকে এই বিজেপির নেতারা কি করবে। তারা যদি জিতে আসে না, এই বাংলাকে ধ্বংস করে দেবে। পার্থ বন্দ্যোপাধ্যায় আপনার 20 বছর এই RSS এ ছিল, তার বই আমার কাছে আছে, ভারতবর্ষ ধ্বংসের পথে, তার লেখা। আমি গুজরাটে একজনকে দিয়েছি, ওটা এনে এখানে দেবো। উনি সেদিনকেও বলেছেন, আপনার ফেসবুকে দেখেছেন কিনা জানি না, সেদিনকেও বলেছেন যে এই মোদী সরকার আমাদের পশ্চিমবঙ্গকে শেষ করে দেবে। মা বোনেদের ইজ্জত নিয়ে বলে তো, তারা এই মা বোনেদের সম্মান রাখবে না, সম্মান রাখবে না। এমনও হতে পারে তারা এমনও করবে যে বৃহস্পতিবার বা শুক্রবার কোন একটা দিন বলে দিল, এই দিন সারা পশ্চিমবাংলায় গেরুয়া শাড়ি পরতে হবে মা বোনদের, এবং ছেলেদের খাকি প্যান্ট, গেরুয়া শার্ট বলে দিতে পারেন। মাছ মাংস বন্ধ, লাইসেন্স দিতে হবে, গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। ওটা তো ছেড়েই দিলাম, ও তো দিদি এই সব ব্যাপারে নিয়েই তো ফাইট করছে। হ্যাঁ, আপনি একজন খেলোয়াড়, এই যে গরমে প্রচার করছেন, নিজের শরীর কিভাবে ঠিক রাখছেন? ও তো পূর্ণ, আমরা গরমের মধ্যে খেলিনি, আমরা এই মে, জুন, জুলাই পুরো গরমের মধ্যে আমরা খেলেছি। গরম টরম আমরা কোনো কিছু মনে করি না।
শুনতেই পেলেন যে বিদেশ বোস সরাসরি বললেন উন্নয়নই হচ্ছে হাতিয়ার। মমতা ব্যানার্জির 100টা প্রকল্প, তার সাথে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তার যে এই মুহূর্তের বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করেছেন, তাতে কিন্তু এক কথায় জয় নিশ্চিত। এখন সময় হচ্ছে 4ঠা মে, সেদিনই বোঝা যাবে প্রার্থীদের ভবিষ্যৎ। হুগলি চট্টগ্রাম থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।